পর্যন্ত আমরা প্রায় 50 কোটি বোধহয় ছাড়িয়ে ফেলেছি, 100-র দিকে এগোচ্ছে। এই সোনা এই টাকা পাচারও তো আমরা কালীঘাটে আমরা অনেক আগে থেকেই আমরা বলতাম, প্রত্যেকটা জায়গায় বলতাম, সেটার প্রমাণ সেটা কালকে সত্য প্রমাণিত হলো। আমরা তো বারবার বলছি যদি কোথাও কোনো অন্যায় থাকে, বিতর্কিত এবং অবৈধ এগুলো থাকে তো ব্যবস্থা নিন, না কে বারণ করছে। TV9 বাংলায় স্বাগত। ঠোঁটকাটা নিয়ে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে চলে এসেছি। বোঝাই যাচ্ছে কেউ বারণ করেনি, পুলিশও তাই তেরে ফুরে নেমে পড়েছে। ভাবুন তো, প্রায় 51 কোটি টাকার বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত। কারা করলো? ইডি নয়, সিবিআই নয়, মায় সিআইডির মতো এজেন্সিও নয়। বাজেয়াপ্ত করলো কারা? বীরভূমের মোহাম্মদ বাজার থানার পুলিশ। সত্যি পুলিশ চাইলে কি না পারে। চৌঠামে সকাল পর্যন্ত বীরভূমের বাদ ছিলেন অনুব্রত মণ্ডল, তারই অত্যন্ত ঘনিষ্ঠ টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন শেখ। হ্যাঁ, ওটাই টুলুর আসল নাম। অনুব্রত ঘনিষ্ঠ টুলু, তাই পুলিশ এতদিন ছুতে সাহসী পেত না। সরকার পাল্টাতেই বাঘ আর বাঘ নেই, তাই কেষ্ট ঘনিষ্ঠ টুলুও বেকায়দায় চরমে। বেকায়দায় টুলু ঘনিষ্ঠ মোহাম্মদ মিনার মণ্ডলও, আর তার বাড়িতেই তো সোনার খনি পেল পুলিশ। বীরভূম থেকে কি কি পেলাম আমরা, এবার আপনাদের দেখাবো এক নজরে ঠিক কি কি পাওয়া গেল মিনার মণ্ডলের বাড়ি থেকে। মঙ্গলবার রাত থেকে দেউচায় মোহাম্মদ মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি শুরু হয়। নগদে 28.5 কোটি টাকা উদ্ধার হলো, আর উদ্ধার হলো 15 কেজি সোনা, যার বাজার মূল্য অন্তত 22 কোটি টাকা। টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন শেখের ভগ্নিপতি এই মোহাম্মদ মিনার মণ্ডল। পুলিশের কাছে খবর ছিল, কিন্তু পুলিশ প্রথমে ভাবতেই পারেনি এত টাকা মিলতে পারে, এত সোনাও যে থাকতে পারে সেটা কেউ ভাবতে পারেননি। 5টি টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়। টাকা আর সোনা বাজেয়াপ্ত করার জন্য 6টি ট্রাঙ্ক নিয়ে যাওয়া হয়, বড় বড় 6টা ট্রাঙ্ক। 30 ঘন্টারও বেশি সময় তল্লাশি চলার পর শেষমেশ আজ সকালে ভারী ভারী ট্রাঙ্কগুলো মিনার মণ্ডলের বাড়ি থেকে নিয়ে বেরোলো পুলিশ। তবে অপারেশন এখনো শেষ হয়নি। টুলু ওরফে নিজামুদ্দিন শেখের 2টি বাড়ি, একটি গ্যারেজেও তল্লাশি চলছে। মিনার মণ্ডল গ্রেপ্তার হয়েছে, 8 দিনে পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। বাস চালকের কাজ করতেন একসময় এই মিনার, আর সেই মিনারের আলমারিতেই নাকি টাকার মিনার। আর অন্যজন টুলু, পাথর ভাঙার ক্রাশারে দিন মজুরে কাজ করতেন এই টুলু ওরফে নিজামুদ্দিন। আর সেই টুলুই এখন কয়েকশো কোটি টাকার মালিক। মিলেছে মাত্র 51 কোটি। আর সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলছেন এটা তো হিমশৈলের চূড়া মাত্র, অর্থাৎ আরো আছে। বীরভূম জেলায় যে মোহাম্মদ বাজার থানা এরিয়ায় যে বীরভূম জেলা পুলিশের সার্চ অ্যান্ড সিজার অপারেশন হয়েছিল, সেই অপারেশনে প্রায় 28.5 কোটি ক্যাশ টাকা অ্যান্ড 15 কিলো গোল্ড পাওয়া গেছিল। মোট ভ্যালু সব কিছু মিলিয়ে প্রায় 50 কোটি। পুরো ক্রাইমটা যেটা আমরা দেখেছি, এটা বিরাট এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে ঘটছে, এবং তার একটা ছোটোখাটো বলতে পারেন টিপ অফ দ্য আইসবার্গ যেটা আমরা গতকাল হয়েছে। আর 50 কোটি টাকার মতো ওয়েলথ রিকভার হয়েছে, গোল্ড আর ক্যাশ নিয়ে। এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে গোল্ডগুলো পাওয়া গেছে তাদের মধ্যে বেশিরভাগই দুবাই বা বিভিন্ন জায়গা থেকে কেনা, এবং সুইজারল্যান্ড এবং দুবাই। এছাড়া গোল্ডগুলোর মধ্যে ব্ল্যাক কিছু টেপ লাগানো, অ্যাডেসিভ টেপ লাগানো, যার ফলে এদের অ্যাকচুয়াল ডিটেকশন করা খুব মুশকিল। তো ইনভেস্টিগেটিং এজেন্সি এই জায়গাটাও দেখবে যে এটা আদৌ স্মাগলিংয়ের কিনা, ওই অ্যাঙ্গেলটাও দেখবে। তো গভর্নমেন্ট এক্সচেকার মানি দীর্ঘদিন ধরে ফাঁকি দিয়ে এইভাবে ওয়েলথ অ্যাকুমুলেট করা হয়েছে, সাধারণ মানুষের টাকা। শুনলেন তো, সরকারি আইনজীবীর কথায় এখন তদন্তের নতুন দিক উঠে আসছে। দুবাই, সুইজারল্যান্ড থেকে সোনা আনা হয়েছে, অর্থাৎ পাথরের দুর্নীতির টাকা সোনায় ঢেলেছিলেন টুলু। আর সেই সোনার বারে নাকি টেপ লাগানো। সোনা পাচার হতো সন্দেহ করছে পুলিশ। সাধে কি মানে এই যে সোনাগুলো উদ্ধার হয়েছে সেগুলো কি পাচারের সোনা? এই একটা বিষয় কিন্তু পুলিশের মাথায় উকি মারছে। সাধে কি আর সরকারি আইনজীবী বলেছেন যা মিলেছে তা হিমশৈলের চূড়া মাত্র? টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে যে প্রচুর পরিমাণে সোনার বিস্কুট পাওয়া গিয়েছে, সেটা তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে গিয়েছে। তদন্তকারীরা মনে করছে যে এই মিনার মণ্ডল, টুলু মণ্ডলরা শুধুমাত্র বালি বা পাথর
সেই পাচারের সঙ্গেই যুক্ত ছিল না, সোনা পাচারের সঙ্গেও তাদের লিঙ্ক থাকতে পারে। তার কারণ এই বিপুল পরিমাণে সোনা শুধুমাত্র নগদ টাকাকে গোল্ডে কনভার্ট করার নয়, এর পেছনে একটা বড়সড় আন্তর্জাতিক চক্র রয়েছে। তার কারণ সোনার বিস্কুটের মধ্যে যেভাবে টেপ দেওয়া ছিল, যেটা স্ক্যানার মেশিনকে এড়িয়ে যেতে পারে, অর্থাৎ নজরদারি এড়িয়ে যেতে পারে, সেই ভিত্তিতে নজরদারি এড়ানোর এই জায়গা থেকেই তদন্তকারীরা মনে করছে যে দীর্ঘদিন ধরে যেহেতু টুলু মণ্ডলের বিদেশে ব্যবসা রয়েছে, মধ্যপ্রাচ্যে ব্যবসা রয়েছে, সেখান থেকে সোনার বিস্কুট পাচারের কারবার করত টুলু মণ্ডল। সেখান থেকে সোনার বিস্কুট নিয়ে এসে মিনার মণ্ডল বা তার যে সঙ্গী সাথীরা রয়েছে, তার যে ঘনিষ্ঠ বৃত্তে যারা রয়েছে, এই কারবারটা যারা সামলাতো, তাদের মাধ্যমে সোনা পাচারের একটা বড়সড় চক্র চালাতে পারে। তাই এই যে মিনার মণ্ডল গ্রেফতার হয়েছে, তাকে জেরা করে এই সোনা পাচারের কোনো দিক তদন্তে উঠে আসে কিনা সেদিকে নজর রয়েছে বীরভূম জেলা পুলিশের। এই মিনারকে না হয় পুলিশ জেরা করবে, পেট থেকে তথ্য বের করবে, কিন্তু মূল অভিযুক্ত টুলু মণ্ডল ওরফে নিজামউদ্দিন শেখ তাহলে কোথায়? পুলিশের সন্দেহ টুলু বিদেশে পগার পার। জেলার খবর, ৪ঠা মে যখন টুলু বুঝতে পারে এলাকায় একটু বিপদ রয়েছে, তারপর থেকে কিন্তু তাকে আর দেখা যাচ্ছে না। সম্ভবত মিনারের বাড়ির আলমারিতে নগদ টাকা এবং সোনার বিস্কুট রেখে সেদিনই পগার পার হয়েছে টুলু। আর আজ আদালতে টুলুকে প্রত্যর্পণের বিষয়টিও তুলেছিলেন সরকারি আইনজীবী। সূত্রের খবর, তাড়াতাড়ি টুলুর নামে লুকআউট নোটিশ জারি হতে পারে। খোঁজা হচ্ছে, আমাদের যেটুকু ইনভেস্টিগেশনে এসছে তাতে উনি পালিয়ে যাবেন এবং সেই কারণে এই ভদ্রলোককে এই সমস্ত সম্পত্তির কাস্টোডিয়ান করে রেখে গেছেন যে তুমি পাহারা দাও, আমাকে বেরিয়ে যাচ্ছি। এবং 23শে মের পর ওনার মুভমেন্ট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, সেগুলো নিয়ে ইনভেস্টিগেশন চলছে। এখন অ্যাট স্টেজে আর্লি সেটা কিছু বলা যাবে না। আইনের হাত খুবই শক্ত, দেখা যাক, লম্বা, নিশ্চয় ধরা পড়বে। এখনো পর্যন্ত আমরা যেটুকু খবর পাচ্ছি, রোজ 1 কোটি টাকা করে ইনকাম ছিল টুলু। ভাবুন, রোজ 1 কোটি টাকা কোন পথে ইনকাম হতো? আর দুর্নীতি তো সহজ পথ, প্রত্যেকে এটাই বলেন। শুরুতেই বললাম 2000 সালের আগে পাথর ভাঙার ক্রাশারে সামান্য দিন মজুর হিসেবে কাজ করতেন এই টুলু, কিন্তু তার তুখর ব্যবসায়ী বুদ্ধি, গাঁটে টাকা খরচ না করে লরি ভাড়া নিয়ে ক্রাশার থেকে পাথর বোঝাইয়ের ব্যবসায় নামেন এই টুলু। আর 2010 সালে প্রথম লরি কেনেন টুলু। সেই শুরু। তার পরের বছরই এ রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়। মাথায় তৃণমূল এবং অনুব্রতর আশীর্বাদ রয়েছে, আর সেই আশীর্বাদী হাত নিয়ে পাথর ব্যবসায়ী গিলে খেতে শুরু করেন এই টুলু। কি করেছিলেন? খাদান থেকে পাথর বোঝাই লরি বেরোতে প্রয়োজন যে নথি, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট, জাল করা শুরু করলেন। ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক অর্থাৎ ডিসিআর, এই জিনিসটা এতটাই মূল্যবান যে এটাকে জাল করলে কয়েক হাজার কোটি টাকার বা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া যেতে পারে। এই মূল মন্ত্রটা বুঝেছিলেন এই টুলু মণ্ডল। সেই বুদ্ধিটা টুলু মণ্ডলকে দিয়েছিল এই জেলাতেই কর্মরত একজন ইন্সপেক্টর, তার পাশাপাশি অনুব্রত মণ্ডল ছিলেন এবং আরও একজন রাজনৈতিক প্রভাবশালী নেতা। তাদের বুদ্ধিতে, তাদের ইন্ধনে, তাদের পৃষ্ঠপোষকতায় এই ডিসিআর বুকই সম্পূর্ণ বদলে দেয় এই টুলু মণ্ডলের ভাগ্যকে এবং কয়েক বছরের মধ্যে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠে। কেন এই ডিসিআর বুক থেকে জীবন বদলে গেল? তার কারণ এই যে কোনো খাদান থেকে যখন পাথরের বড় চাইগুলি নিয়ে আসা হয়, যখন সেটা ক্রাশারে আসে, সেই ক্রাশারে ভাঙার পর যখন ডাম্পারে করে চলে আসে টোল গেটে, এই 8টি টোল গেট শেষ কয়েক বছরে এই টুলু মণ্ডলে নিয়ন্ত্রিত ছিল। আর সেখান থেকে লরি পার হতে গেলেই দরকার হয় ডিসিআর বুক, যেটা সম্পূর্ণভাবে জাল করলে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পুরোটা নিজস্ব কোষাগারে ভরা যেতে পারে। আপনারা হয়তো বুঝতে পারছেন নাকি জানি না, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্রেজারিতে লুট, মানে সরকারি রাষ্ট্রের টাকা লুট করা হচ্ছে। টুলু মণ্ডল সেই কাজটাই করেছিল গত কয়েক বছর। ওর পাঁচামি খাদান থেকে এখানে যে ডিসিআরের গেট, 9খানা গেট থাকে, সেই 9খানা গেট থেকে কালেকশন হতো। সেই কালেকশন উনি 2018 সাল থেকে বোধহয় চালাচ্ছে। সেখান থেকে কোটি কোটি টাকা এখান থেকে মানে ডিসিআরে ফাঁকি দিয়ে করেছে। তার এই জাল ডিসিআরের এত চাহিদা ছিল যে সে নিজস্ব একটা ছাপাখানা তৈরি করেছিল। আর এই খবর এবার পুলিশের কাছে পৌঁছেছে। সেই পৌঁছানোর পরেই এখন ঠিক আমার পেছনে যে জায়গাটি দেখা যাচ্ছে, 300-400 একরের একটি জায়গা,
সেখানে ছাপাখানা ছিল এই টুলু মণ্ডলের। সেই ছাপাখানা এই মুহূর্তে পুলিশ তল্লাশি চালাচ্ছে, তার কারণ সেই ছাপা মেশিনটাকে বাজেয়াপ্ত করা এবং সেই ছাপা মেশিনটাতে কবে থেকে চলছে এই সমস্ত বেআইনি কারবার, সেই বিষয়গুলিতে তারা নজর রাখছেন এবং নথি সংগ্রহের প্রয়োজনে তারা এসছেন। আচ্ছা, ফেরেববাজ বললেও কি টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন শেখকে পুরোপুরি বোঝানো সম্ভব? রশিদ জাল করতে হবে, তাই ছাপাখানাই বানিয়ে ফেলেছিলেন। নিজে 300-350 লরি তেল ভরতে আস্ত পেট্রোল পাম্পও বানিয়ে নিয়েছিলেন এই টুলু। মেয়ের বিয়েতে 150 কোটি টাকা খরচ করেছিলেন বলে খবর রয়েছে। কয়েক বিঘা জমিতে, যার মধ্যে জলা জমিও ছিল, সেখানে বালি পাথরের গুঁড়ো ফেলে ভরাট করেছিলেন এই টুলু। মানে যা ইচ্ছে তাই করেছেন। সরকারি রাজস্ব গায়েব করার বিনিময়ে সমস্ত কিছু করে গেছেন, মানে যা পেরেছেন করেছেন। তৃণমূল আমলে বছরে অন্তত 1100 কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা, আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। 83 গুণিতক 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাকস্ট্রিট হয়ে দুবাই। দেখুন, জেলার মানুষ বলছে টুলুর মাথায় অনুব্রত মণ্ডলের হাত ছিল, এটা তো জলের মতো পরিষ্কার। কিন্তু আর কার হাত ছিল? সরকারি রাজস্বে যে অনেকেরই নজর ছিল তা তো কদিন আগে অনুব্রত মণ্ডলই খোলাখুলি বলে দিয়েছিলেন। তদন্ত কি গোড়া থেকে একেবারে মাথায় পৌঁছবে? আমি জেলটা কেন খাটলাম? আরে উজ্জ্বল, তুমি বলো না জেলটা কেন খাটলাম? আমি যখন বীরভূমে পার ডে 3.5 কোটি টাকা রেভিনিউ দিতাম সরকারকে, আমাকে জেলে ঢুকিয়ে কত হলো পার ডে? 40 টাকা। কি ভাবছেন এখানেই শেষ? না না, গরু ও বসিরহাট সীমান্তে পাচার চক্রেও এই টুলু যোগ রয়েছে। বীরভূমের টুলু মণ্ডলের আত্মীয় বসুরহাটের পাচার চক্রের সঙ্গে জড়িত আব্দুল বারিক বিশ্বাস। সম্পর্কে আব্দুল বারিক বিশ্বাসের বেআই হন এই টুলু মণ্ডল। আব্দুল বারিকের বিশ্বাসের ছেলে তৌসিফ বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছে টুলুর মেয়ে। পাচার চক্রের সঙ্গে জড়িত বারিক বালুর ঘনিষ্ঠ, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ। একাধিকবার গ্রেপ্তার হয়েছে। ইডি সিবিআই এর স্ক্যানারে রয়েছে এই দাপুটে নেতা। বসিরহাট সহ একাধিক জায়গায় নামে বেনামে বিপুল পরিমাণে সম্পত্তি রয়েছে। এমনকি দুবাইতেও এই বারিক বিশ্বাসের সম্পত্তির হদিশ মিলেছে। টাকার সঙ্গে গরু পাচারের যোগ রয়েছে কিনা তা এখন তদন্তকারীরা খতিয়ে দেখছেন। এই যে বারিক বিশ্বাস মূলত কি কি পাচারের সঙ্গে যুক্ত? গরু পাচার, সোনা পাচার, কয়লা পাচার, বালি পাচার। আচ্ছা, টুনু মণ্ডল বারিক বিশ্বাসের কে হয়? বেআই না? হ্যাঁ, বেআই। আচ্ছা, এই যে বিয়েতে কি করেছিল? বিয়েতে হচ্ছে কোটি টাকা খরচা করেছে, করে যাচ্ছে, বিয়ে দিয়েছে, অনুষ্ঠান করেছে। বীরভূমের যে কাণ্ড ঘটেছে সেই কাণ্ডের ওনার ছেলের সাথে ওখানে বিয়ে দিয়েছেন। বিয়েতে প্রচুর টাকা খরচা করেছেন, কোটি কোটি টাকা। টুনু মণ্ডলের ছেলের সাথে ওনার মেয়ের বিয়ে হয়। সেখানে তৃণমূলের সবাই নেতা মন্ত্রী ওই বিয়েতে ইনভাইট ছিল, তারাও গিয়েছিলেন। এটা দুর্নীতির, টোটালটাই দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা দিয়েই করা। এই যে বীরভূমে যে টাকা উদ্ধার হয়েছে, সোনা উদ্ধার হয়েছে, এর সঙ্গে কি আব্দুল বারিক বিশ্বাসের যোগ থাকতে পারে? আব্দুল বারিক বিশ্বাসের 100% তার সঙ্গে জড়িত। সব চোরে চোরে মাসুদো ভাই, এগুলো সবাই জানতো, আমরাও জানতাম, কেউ হাত দেয়নি। সব নেতারা সুবিধা নিয়েছে। আমাদের সরকার এসছে, সমস্ত দুর্নীতি চোরাচালান সবকিছুর হিসাব হবে, তদন্ত হবে, সবাই শুরু হয়েছে। অনেক বড় বড় রাঘব বোয়াল এখনো আছে জলের মধ্যে ঘাই মারছে, সবকে ধরা হবে। বদলের বাংলায় শিল্পে বিনিয়োগের জোয়ার। রাজ্যের শিল্পমন্ত্রী এবং জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রীর সঙ্গে বৈঠক আসানসোল দুর্গাপুরের শিল্পপতিদের। রানীগঞ্জ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইন্ডাস্ট্রিয়াল মিটে প্রায় 30,000 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব। দুর্গাপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন শিল্পপতিরা। জামুরিয়ায় লৌহ শিল্পে প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগের আশ্বাস শ্যাম মেটালিকের।
বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, জনস্বাস্থ্য, কারিগরি ও পূর্ত দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার, দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রাণান্ত পরিশ্রম করছেন, মানে যে পরিশ্রম উনি করছেন তার কোনো তুলনা নেই পশ্চিমবাংলার শিল্পের জন্যে। এবং আমি আপ্লুত যে পশ্চিমবাংলার সম্মানীয় শিল্পমন্ত্রীর পাশাপাশি এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পর্যন্ত ইন্টারেস্টেড অ্যাবাউট দ্য গ্রোথ অফ ওয়েস্ট বেঙ্গল। আমাদের অমিত শাহজি অ্যান্ড আদার মিনিস্টার্স ইন দ্য সেন্ট্রাল ক্যাবিনেট, they are also very much interested to have industry in our state, that is in West Bengal. 31শে অগস্ট শিক্ষক নিয়োগের ডেডলাইন। সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ পুরো না হলে আদালতে যেতে পারে রাজ্য সরকার। বাড়তি সময় চেয়ে আর্জি জানানো হতে পারে সুপ্রিম কোর্টে। নবম থেকে দ্বাদশের শিক্ষক নিয়োগ নিয়ে মন্তব্য দীপক বর্মনের। গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগ নিয়ে ইঙ্গিত স্কুল শিক্ষামন্ত্রী। গ্রুপ সি ও ডি কর্মী নিয়োগের ফল দ্রুত প্রকাশের আশ্বাস দীপকের। এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরও কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব, কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ রায় আছে যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সম্পূর্ণ করব। বদলের বাংলায় স্কুল পাঠ্যেও বদল। সামনের বছরেই সিলেবাস পরিবর্তন রাজ্যে। 2028 সালে পুরো বদলে যাবে বই। প্রথম শ্রেণী থেকেই বদল আসছে সিলেবাসে। সাংবাদিক বৈঠকে ঘোষণা স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মনের। আমাদের সিলেবাস কমিটি তৈরি হয়েছে, তারা 2027 সালে পরিমার্জন করবেন, এই বছর যেটা বেরোবে। আর 2028-এ আমরা এনইপি 2020-কে সামনে রেখে সিলেবাস তৈরি করছি। আর শেষ প্রশ্ন, যে ওই অতীত ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য স্কুল বাড়ির রং আর ইউনিফর্ম, সেগুলো যে সমস্ত বিদ্যালয় এবং আমাদের চাইবে আর কি, তারা সেটা করতে পারে। ছোটকাটা এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ। টুলু মণ্ডলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুজয় সঙ্গে রয়েছেন। সুজয়, তাহলে কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে? দেখো, পুলিশের তরফ থেকে আজকে সিউড়ি আদালতে আবেদন করা হয়েছিল যে টুলু মণ্ডলের বিরুদ্ধে তারা গ্রেফতারি পরোয়ানা জারি করতে চায়। তার কারণ টুলু মণ্ডল দীর্ঘদিন ধরে পলাতক এবং এই মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং আজকে পুলিশের আবেদন মঞ্জুর করেছে সিউড়ি আদালত এবং এর পরবর্তীতে স্বাভাবিকভাবে টুলু মণ্ডল আরো চাপে পড়লো এবং তার পক্ষে কোনোভাবেই পালানো সম্ভব নয়। সেই ব্যবস্থা অন্তত পুলিশের তরফ থেকে করে রাখা হলো। পুলিশের তরফ থেকে আবেদনে স্পষ্টতই বলা হয়েছিল যে তার বিরুদ্ধে অর্গানাইজ ক্রাইম চালানোর অভিযোগ, অর্থাৎ এই যে পাথরের খাদান থেকে পাথর চুরি এবং সেটাকে পাচার করা, বালি পাচার এবং আরো নানাবিধ অভিযোগ রয়েছে। তাই সেই সমস্ত জামিন অযোগ্য এবং প্রতারণা, জালিয়াতি ইত্যাদি নানা মামলা রয়েছে তার বিরুদ্ধে। জালিয়াতি তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ যে ডিসিআর সে জাল করছিল। একদম একাধিক অভিযোগ রয়েছে। সেই টুলু মণ্ডলের টিকি খোঁজার চেষ্টা এবার পুলিশের, যাতে বিদেশে না পালাতে পারে সেরকম একটা পদক্ষেপ নেওয়া হতে পারে। আপাতত গ্রেপ্তারি পরোয়ানা জারি এই টুলু মণ্ডলের নামে। ধন্যবাদ।